নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় হত্যা করা হয় সোহাগকে। ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জন্মস্থান বরগুনায়। থামছে না স্বজনদের আহাজারি। নিজ গ্রামে দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন সোহাগ। এই না আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। আমার বাবা থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে, আমি এত কষ্ট করে এই করছি, আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবা কিরকম নির্মমভাবে হত্যা করছে। হত্যার শিকার সোহাগের পরিবারে নেমেছে শোকের ছায়া। প্রিয়জনের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই সোহাগকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আসসালামু আলাইকুম। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। আমরা বারবার বলে আসছিলাম, প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকারের ট্রাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। বড় আশ্চর্য বিষয় যে দলটির ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল, সম্ভাবনা কেন, নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত, সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপির পুরোপুরি ধরাশায়ী। বিএনপির জনপ্রিয়তায় যে প্রচন্ড ধস নেমেছে বা নামছে, বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে, আক্রমণাত্মক বিক্ষোভ মিছিল হচ্ছে, জনরোষ গড়ে উঠেছে। আপনারা জানেন যে মিটফোর্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতারা, কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো, এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে। শুধু অভিযোগ কেন, অবশ্যই সত্যতা রয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে, হাঁটছে এখনো। 13 জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচন্ডভাবে খুবই বোল্ডলি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পেরেকটি সম্ভবত মেরে দিল। যে আন্দোলন গড়ে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে, তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, বলেছে হতে পারে, তাতেই বিএনপি ডুগডুগি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্লাঙ্ক চেক দিয়ে দিল। 13 জনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে, আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি, তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল, সাধারণ মানুষ হতাশ হয়ে পড়লো যে কিসের কারণে বিএনপি আবারও এ ধরনের ট্রাপে পা দিল। সেই বিএনপি এখন কি বলছে, এটাও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে ট্রাপে পা দিয়েছে, তখন বিএনপির ভাষাগুলো কি হবে, রাজনৈতিক বক্তব্যগুলো কি হবে। কি বলছেন দলের চেয়ারপারসন, সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছেন, সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? অর্থাৎ যারা খুনি, চাঁদাবাজ, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপিকে নোটিশ করেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না, অন্তত বিএনপির যেই অপরাধী নেতা কর্মীরা, চাঁদাবাজ, দখলবাজ, তাদের গ্রেপ্তার করবে না। সরকার চায়, এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে, জামাতে ইসলামী এবং এনসিপি, তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামুক। সেটাই দেখা যাচ্ছে। তারেক রহমান বলছেন যে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করেছে, তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি। তারেক রহমান বলছেন, তবে আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয়, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশ্রয় তো অবশ্যই আছে। মবকে তো তারা মব বলছে না, প্রেশার গ্রুপ বলছে। এবং যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুর হুদার গলায় জুতার মালা পরানো হলো, জুতা পিটা করা হলো, KM নুর হুদার শাস্তি হতেই পারে, আদালতে তাকে লাগতেই পারে। কিন্তু যে ঘটনাটি ঘটনা হলো, তার পরবর্তীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কি বললেন? সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপ এই কাজগুলো করছে। আহা, ঠিক
এই ল্যাঙ্গুয়েজটাই আমি দিয়েছিলাম, মানে বলেছিলাম আপনাদের সামনে। আবার বলছি, সরকারের প্রতি কি প্রেম। আমরা তারেক রহমান আজ যা বলছেন সেই কথা বারবার বলে আসছি, সরকার কাউকে গ্রেপ্তার করবে না। স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ কি বলছেন? দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে এখন মানুষজন যা বলছে বা এনসিপি জামাত ইসলামী যেসব প্রচারণা চালাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে এগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা। নোংরা রাজনৈতিক চর্চা আমরা যদি বুঝে থাকি, আপনারা কেন এর আগে বোঝেননি? এবং এটা সত্য কথা যে তারেক রহমানের নির্দেশে দল থেকে প্রায় 9, 10, 11, 12 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার আদেশগুলো যে কোনো কাজে দেবে না সেটিও জানা কথা, তার কারণ সেই দৃষ্টান্ত বিএনপি স্থাপন করেছে। বহিষ্কার করা হয়েছে, অন্য দিক থেকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে। এবং যারা এই অপরাধগুলো করছে, চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি, সন্ত্রাস, দখলবাজি, তারা খুব ভালো করেই জানে যে আজকে দল থেকে বহিষ্কার করা হবে, কাল আবার দল তাদেরকে ফিরিয়ে নেবে। এবং বিএনপি এই ধারণা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটি অংশ, অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায়। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে অথবা তারা নাটক করেছে, যেটাই হোক। নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার? তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। এতদিন জানতাম, আমি নিজেই বলেছি একাধিকবার যে বিএনপির কাছে এনসিপি এবং জামাতের প্রস্তাব গিয়েছিল আসন ভাগাভাগির। সেটি সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা তারও আগে তারেক রহমান প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এই মুহূর্তে এসে নাহিদ ইসলামী কথাই বললেন কেন যে বিএনপি এনসিপি কে তারা প্রস্তাব দিয়েছিল আসন দেওয়ার। এটিও বিএনপি সৃষ্টি করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ইউএনবি কে শুক্রবার একটি সাক্ষাৎকারে বললেন, জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোট নয়, নির্বাচনী তফসিল ঘোষণা আগ পর্যন্ত আর সবার সাথে আলোচনার সুযোগ রয়েছে। অর্থাৎ এনসিপি কেও তারা যে আসন দিতে রাজি সেটি তারা খুলাসা করে দিয়েছে মোটামুটি অনেকখানি। এখন তো সুযোগ বুঝে এনসিপি এই ক্রেডিটটা নেবেই যে তাদেরকে আসন দেওয়ার লোভ দেখিয়েছিল, লোভ দেখিয়ে কিনে নিতে চেয়েছিল। এবং মানুষ নিশ্চয়ই সেটি এখন বিশ্বাস করছে। বিএনপির মতো একটি রাজনৈতিক দল এত সহজে এনসিপি জামাতের কাছে ধরা খেয়ে যাবে? ধরা পড়ারই কথা। একটা সময় পর্যন্ত বিএনপির কৌশল খুব ঠিক ছিল, প্রথম দিকে কখনো নরম কখনো গরম, কিন্তু যখন আন্দোলনটা তুঙ্গে উঠলো ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে ইশরাক হোসেন যে আন্দোলন জমিয়ে তুলেছিলেন, সেই মেয়র পদ কতটুকু বৈধ বা অবৈধভাবে দাবি করা হচ্ছিল সেটা অন্য বিতর্ক, যদিও আমি তার সঙ্গে একমত নই যে এইভাবে মেয়র পদে বসা যায়। তারপরেও শুরু তো করেছিল। সেই জায়গা থেকে বিএনপি তো সেই গরম গরম অবস্থায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আদায় করে নিতে পারত। কি এক রহস্যজনক কারণে লন্ডন বৈঠকে তিনি আবারও ট্রাপে পা দিয়ে ফেললেন। এর আগে তো অসংখ্যবার ট্রাপে পা ফেলেছেন। এবং যে সকল উপদেষ্টার পদত্যাগ বিএনপি দাবি করেছে তাদের সঙ্গে বিএনপিকে বৈঠক করতে হয়েছে। বিএনপি কোনো মক্ষম জবাব দিতে পারেনি, সুর করে সবকিছু সরকারের সবকিছু গলদঘরম করেছে। বিএনপি যে বেশি চালাকি করতে গিয়ে বারবার ট্রাপে পা দিচ্ছে, ঠিক এই মন্তব্যটাও আমি এর আগে করেছি, এখনো করছি। এ কথাও বলেছি নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগের লাভ হবে। আওয়ামী লীগ জনসমর্থন বাড়ছে, বিপরীতে বিএনপি জনসমর্থন কমছে। কেউ হয়তো বলতে পারেন যে না, বিএনপি ক্ষমতা লোভী, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য খুব তড়িঘড়ি করছে, চাপ দিচ্ছে মানুষের সামনে যাতে পরিষ্কার না হয়। দরকার নেই তো, 1 বছর হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, বিএনপি যথেষ্ট সময় দিয়েছিল। তারপরেও ফেব্রুয়ারিতে কেন, কি কারণে, এবং তারপরেও হতে পারে জায়গাটিতে তারা আপোষ করে ফেললো। এমন তো হওয়ার কথা ছিল না। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। দেশ জুড়ে নানা অপকর্ম, খোদ ঢাকা মহানগরীতে যে নৃশংসতা এই শহরের মানুষ দেখলো, গোটা দেশের মানুষ দেখলো,
তাতে লজ্জায় মাথা হেট হয়ে যায়। যে রাজনৈতিক দলটির নেতৃবৃন্দ বা কর্মীদের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে? শুধু এই ঘটনা নয়, গত কয়েক মাসে সারা দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, অনেক সময় আমি বলেছি কিছু তারা করেছে, কিছু তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। আবার দল কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে, আমি বিএনপির কথা বলছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। রাষ্ট্রের, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। আমরা বিএনপি নেতাদের কাছ থেকে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে শুনেছি যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন যে তাদের নেতা কর্মীকে যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের ধরবার জন্য, গ্রেপ্তার করবার জন্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটা দেখি না। হতে পারে যে দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বা স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবর্গ এখানে বাধা সৃষ্টি করতে পারেন, কিন্তু সেটা তারা করেছেন বা কাউকে গ্রেপ্তার করলে খুব বেশি প্রতিবাদ হয়েছে, সমালোচনা হয়েছে, সেরকমটা কিন্তু আমরা দেখিনি। আর সেরকম কোনো বাধার সম্মুখীন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে বিএনপির মূল নেতার কোনো যোগাযোগ নেই বা তারা তাকে রিচ করতে পারেন না, এটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। বা তারা জাতীয়ভাবে জানিয়ে দিতে পারেন যে আমরা এটা করছি, এই অন্যায়ের ব্যবস্থা নিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে বাধা দিচ্ছে। এটা কেন হচ্ছে? যদি এরকম একটা ধারণা আমরা দাঁড় করাই যে সরকার বা সরকারের কোনো মহল চাইছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা, রাজনৈতিক শক্তিগুলো, এমনকি বিএনপি, তারা অজনপ্রিয় হোক, জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হোক, সরকার কি প্রচ্ছন্নভাবে সেটা চাইছে? হতে পারে। বা সরকার কি বিএনপিকে এইরকম সমালোচনার মুখে ঠেলে দিয়ে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে জনপ্রিয় করতে বা সামনে আনতে চাইছে? হতে পারে, নাও হতে পারে। জবাবটা সরকারের দিক থেকে দিতে হবে। বাংলাদেশের একটা প্রধান সমস্যা গভর্নেন্সের সমস্যা, আমরা বহুদিন ধরে বলছি, আগেও ছিল, এখনো আছে। যেমন ধরা যাক, একটা ছোট্ট উদাহরণ দিই। জুলাই অগাস্টের আন্দোলনের সময় বাংলাদেশের দেয়ালে দেয়ালে, বিশেষ করে ঢাকার দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি আমরা দেখেছি, সেটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, দৃষ্টি আকর্ষণ করেছে। জনগণের কথা, তরুণদের কথা দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে। কিন্তু একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে সেই আন্দোলন সংগ্রামের 10-11 মাস পরে বাংলাদেশের যে কেপিআই গুলো আছে, কি পয়েন্ট ইনস্টলেশন, যেখানে কোনো ধরনের দেয়াল লিখন, গ্রাফিতি হোক, অন্য যে কোনো কিছু, কোনো পোস্টার লাগানো নিষেধ। সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে সেসব কি পয়েন্ট ইনস্টলেশনে, এমনকি যে মেট্রো স্টেশনগুলোতেও দেয়ালে দেয়ালে আমরা নানান নতুন নতুন গ্রাফিতি দেখতে পাচ্ছি। এগুলো আসলে এক ধরনের গভর্নেন্সের দুর্বলতা, সৌন্দর্য বোধ সম্পর্কে, পরিমিতি বোধ সম্পর্কে আমাদের যে ধারণার অভাব, তার একটা প্রকাশ বলে আমার কাছে মনে হয়। আমরা লক্ষ্য করছি যে যেখানে আলো সেখানে যেন এখন ভয়। ঢাকা শহরের ঠিক বুকের ভেতরে পুরনো ঢাকা, এবং আমার একটা বিশেষ আবেগ রয়েছে যে পুরনো ঢাকা আমার নিজের জন্ম, যেটা ইতিহাস, সংস্কৃতি আর বর্ণিল জীবনের প্রতিচ্ছবি হবার কথা ছিল, সেই পুরনো ঢাকাই এখন এক নৃশংস বাস্তবতার নাম হয়ে উঠেছে। সোহাগ নামের একজন ভাঙারি ব্যবসায়ী, যিনি লাল চাঁদ নামে পরিচিত ছিলেন, তাকে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে প্রকাশ্যে দিনের আলোয় অসংখ্য মানুষের সামনে কংক্রিটের ব্লক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যে পুরনো ঢাকায় আমার জন্মের কথা বললাম, আর বিশেষ করে বললে ওই মিটফোর্ড হসপিটালেই আমার নিজের জন্ম। ভাবতেও কষ্ট হয় সেই আমাদের শৈশবের, কৈশোরের ছিমছাম পুরনো শহর, পুরনো ঢাকায় এই ধরনের ঘটনা ঘটছে। এই বর্বরতা শুধু তার মৃত্যুই নয়, সোহাগের মৃত্যুই নয়, আমাদের সামষ্টিক বিবেকের মৃত্যু কিনা, এই প্রশ্ন আজ উঠেছে। সোহাগের স্ত্রী লাকি আক্তারের প্রশ্ন ছিল, একজন মানুষকে এত নৃশংসভাবে কিভাবে হত্যা করতে পারে? গলায় কাঁপন, চোখে আতঙ্ক, আর ঠোঁটের কোণে অসহায় ক্ষোভ। তিনি শুধু ফাঁসি চান না, লাকি চান এই বর্বরতা আর কোনো সন্তানের বাবার জীবনে না আসুক। ঘটনার বিবরণ শোনাই যেন অসহনীয়। সোহাগকে টেনে হিচড়ে বের করে আনা হয় দোকান থেকে, তারপর ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে এলো পাতারি পেটানো হয়। আশপাশের মানুষ চেয়ে চেয়ে দেখে, কেউ কেউ ভিডিও করে, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল হতে দেখি। কতটা অমানবিক একটা সমাজ, রাষ্ট্র, একটা দেশের মানুষ হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা নতুন নয়, প্রথম নয়, এর আগেও এটা ঘটেছে। সোহাগ মারা যাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। পরে তাকে মিটফোর্ড হাসপাতালের গেট
দিনের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে তার শরীরের উপর একের পর এক কংক্রিটের ব্লক ফেলা হয় আর মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করা হয়। তার গায়ে থাকা জামা কাপড় খুলে ফেলা হয় আর তারপর সেই বিবস্ত্র নিথর দেহের ওপর দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে খুনিরা। এই উল্লাসের চিত্র আমরা কিন্তু এর আগেও দেখেছি। মনে আছে সেই বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় যখন আওয়ামী লীগ আন্দোলন করছে, সেই আন্দোলনের সময় এরকম মানুষের মেরে লাশের উপরে দাঁড়িয়ে উল্লাস দেখছে। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সোহাগের মৃত্যুর এই ঘটনা আমাদেরকে সেটাই মনে করিয়ে দেয়। মানবিকতার লেশ মাত্র আমাদের মধ্যে নিয়ে আমরা শুধু খবর পড়িনি, সেই ফুটেজও দেখেছি, যেটা আমি বলছিলাম যে মানুষ ভিডিও করছে কিন্তু মানুষটাকে বাঁচাবার চেষ্টা করছে না। এটা কি সেই শহরে যেখানে একসময় ছাত্ররা রাস্তায় নেমে বলেছিল অন্যায় অন্যায়? এটা কি সেই শহরে যেখানে 1 বছর আগে গুলির মুখে দাঁড়িয়ে মানুষ বলেছিল স্বৈরাচার পতন চাই? এখন প্রশ্ন হচ্ছে সেই মানুষেরা আজ কোথায়? কেন তারা তখন প্রতিবাদ করতে পারে কিন্তু এখন একজনের উপর পাথরের ঘায়ে মৃত্যুর দৃশ্য দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে? তারা কি ক্লান্ত? নাকি এই সমাজ এখন এতটাই সহিংসতার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে বা মব ভায়োলেন্স, মব জাস্টিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে এই দৃশ্য তাদের আর নাড়া দেয় না? এই দেশে ব্যবসা করতে গেলে রাজনৈতিক ছত্রছায়া লাগে, চাঁদা দিতে হয়, এলাকা ভাগাভাগি করতে হয়। আমরা সবাই সেটা জানি। সোহাগ তার ব্যবসা বাড়াচ্ছিল কিন্তু সোজা পথে, সিন্ডিকেটকে পাত্তা না দিয়ে। তাই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়, হুমকি দেয়, গুদাম তালাবদ্ধ করে, টাকা দাবি করে, টাকা না দিলে প্রাণ যাবে, এটাই ছিল হিসেব। সোহাগ টাকা দেননি এবং সেই হিসাবই তার প্রাণ নিয়ে নিল। জানা যাচ্ছে সোহাগ এবং তার খুনিরা সবাই কোনো না কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় সোহাগ এক স্থানীয় প্রভাবশালী নেতার আশীর্বাদে ব্যবসা করতেন বলে অভিযোগ আছে। সরকার পতনের পর তিনি যুব দলের সঙ্গে যুক্ত হন। আবার যিনি খুনের মূল হোতা হিসেবে অভিযুক্ত সেই মাহমুদুল হাসান মহিন নিজেকে যুব দলের নেতাই দাবি করেন। তিনি চকবাজার যুব দলের সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে যুক্ত ছিলেন বা দৌড়ে আছেন। স্থানীয় দোকানীদের কাছ থেকে চাঁদা আদায়, হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ নেয়া, এসব অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এদেশে ক্ষমতা বদলায় কিন্তু অপরাধের চরিত্রটা বদলায় না, বরং অপরাধীরা ক্ষমতার পরিবর্তনে নিজেদের রাজনৈতিক পরিচয় বদলায়। প্রয়োজন হলে দলের নাম বদলায়, মতবাদ বদলায়, কিন্তু যা বদলায় না তা হলো চাঁদাবাজির সংস্কৃতি, সহিংসতা এবং শাস্তিহীনতার আত্মবিশ্বাস। খুলনার দৌলতপুরে একই দিনে আরো একটি হত্যাকাণ্ড ঘটে। সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং রক কেটে হত্যা করা হয় নিজ বাসার সামনেই। রক কাটার গল্প আমরা জানি, কারা রক আগে কাটতো সেটাও আমরা জানি। এই মাহবুবুর কিছুদিন আগেই কুয়েটের সংঘর্ষে রামদাহাতে দাঁড়িয়েছিলেন। সেই ছবি ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করে যুবদল, অথচ সেটি হয়তো তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কেউ বলছেন যে রাজনৈতিক প্রতিপক্ষের কাজ, কেউ বলছেন এলাকা ভিত্তিক আধিপত্য, কিন্তু বাস্তবতা হলো এই সমাজে রাজনৈতিক ব্যবহার যোগ্যতা শেষ হলেই মানুষ হয়ে যায় নিঃসহায় শিকার। চাঁদপুরে জুমার নামাজ শেষে এক ইমামকে মসজিদের ভেতরে কুপিয়ে আহত করা হয়, আপনারা অনেকেই জানেন। অভিযোগ খুতবা পছন্দ হয়নি, তাকে শাতিম বলে অভিযুক্ত করা হয়, যেন রাষ্ট্র, সমাজ বা বিচার ব্যবস্থা সবই বাতিল হয়ে গেছে। ব্যক্তিগত বিশ্বাসই এখন আইন। এইসব ঘটনায় রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন?
আমি শুরুতে খানিকটা বোঝাবার চেষ্টা করছিলাম আপনাদেরকে। আইন উপদেষ্টা আমাদের অগ্রজ প্রতিম বন্ধু আসিফ নজরুল জানিয়েছেন, লালচাঁদ হত্যাকাণ্ডের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে, শাস্তি নিশ্চিত হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 4 জন গ্রেপ্তার হয়েছে, আরো অভিযুক্তদের ধরা হবে। যুবদল এবং ছাত্রদল বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে। এসব শোনার পরও আশ্বস্ত হতে পারছি না আমরা, কারণ আমরা জানি বহিষ্কার মানেই দায় মুক্তি নয়, বরং দলের মুখ রক্ষা করবার একটা চেষ্টা। আমার অনুরোধ থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের প্রতি, সামনে নির্বাচন যখনই হোক হবে, সেই নির্বাচনে অনেকে প্রার্থী হতে চাইছেন, সম্ভাব্য প্রার্থী যারা বা মোটামুটি নিশ্চিত প্রার্থী যারা, তাদেরকে তিনি যেন অবিলম্বে এই বার্তা ব্যক্তিগতভাবে পৌঁছান যে তার এলাকায় যে কোনো ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের অপকর্ম ঘটলে, চাঁদাবাজি, দখলবাজি, হত্যাকাণ্ড, হানাহানি, ওইসব ব্যক্তিবর্গের মনোনয়ন অনিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, কথা বলতেই পারা যায় যে সব অপরাধের দায় কি ওই নেতৃবৃন্দের? নিশ্চয়ই না। কিন্তু মিস্টার তারেক রহমানকে এটা দেখতে হবে যে ওই এলাকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, বিশেষ করে যারা নির্বাচন করবেন বা করতে চাইছেন বা অতীতে করেছেন, সম্ভাব্য প্রার্থী, তারা কি ধরনের অ্যাকশন নিচ্ছেন, তারা দলের নেতাকর্মীদের কতটা শৃঙ্খলার মধ্যে রাখতে পারছেন, সেটা তাকে দেখতে হবে এবং বুঝতে হবে। এই কাজটা তিনি অনতিবিলম্বে করবেন, না হলে এর পুরো দায় তার দলের উপরে বর্তাবে এবং শেষ পর্যন্ত এর জন্য সাফারিংসটা যেটা হবে সেটা মূলত তারই হবে। আর মানুষ তো সাফার করছেই। বাংলাদেশে যেটা আমরা দেখি যে বিচার শুরু হলো শেষ হয় না, এটাই এদেশের একটা চেনা নিয়ম। এই মুহূর্তে প্রশ্ন করা জরুরি, রাজনীতি কি খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? বড় দলগুলো কি শুধুই ক্ষমতায় যাবার জন্য অপরাধীদের ব্যবহার করছে? যদি তাই হয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পরটাই কি খুন, সন্ত্রাসের রক্তাক্ত রাস্তায় তৈরি হচ্ছে? আরেকটা ভয়াবহ বিষয় হচ্ছে, আমরা যত না হত্যাকাণ্ডে আতঙ্কিত হচ্ছি, তার চেয়ে বেশি হতাশ হচ্ছি জনতার নীরবতায়। যেটা আমি একটু আগেই বলছিলাম, ভিডিওতে দেখা গেছে এক রক্তাক্ত মানুষ পড়ে আছে, আর পাশেই দাঁড়িয়ে শত শত লোক, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ বাঁচাতে যায়নি। এমনকি হাসপাতালের ভেতরেও কেউ সাড়া দেয়নি। আমরা কি হয়ে গেছি? আত্মরক্ষা ছাড়া আর কোনো অনুভূতি কি বাকি নেই? মানুষ কিভাবে এত নিষ্ক্রিয় হতে পারে? এবার যদি রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল এবং সমাজ সবাই মিলে এই ঘটনার দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়, তাহলে এটাই হবে নতুন স্বাভাবিক, নিউ নর্মাল। তখন খুন হবে আরো সোহাগ, রাস্তায় গড়াগড়ি খাবে আরো নিথর দেহ। আমরা দেখব কেউ দাঁড়িয়ে হাসছে, কেউ ভিডিও করছে, কেউ লাইক দিচ্ছে, কেউ শেয়ার করছে। এটাই কি আমরা চাই? এটাই কি ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ? সোহাগের স্ত্রী এবং সন্তানদের মুখের দিকে তাকান। এই দেশে জন্ম নেওয়ার অপরাধে তারা এখন এতিম, স্বামীহারা। এই রাষ্ট্র যদি এই হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে শুধু সোহাগের খুন নয়, প্রতিটি মানুষের নিরাপত্তা বোধ, ন্যায়ের উপর বিশ্বাস আর ভবিষ্যতের উপর ভরসা সবই ধ্বংস হয়ে যাবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান বা আগস্টের গণ অভ্যুত্থান আমাদের আশাবাদী করেছিল। মানুষ বলেছিল পরিবর্তন চাই, কিন্তু যদি এই পরিবর্তন কেবল ক্ষমতার পালা বদলে সীমাবদ্ধ থাকে, নৈতিকতা ও মানবিকতা না আসে, তাহলে সে পরিবর্তন শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সোহাগ শুধু একজন ব্যক্তি নন, তিনি এক সমাজের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব, প্রতিবেশিত্ব, ন্যায়বোধ সবকিছুর জায়গায় বসেছে ভয়ের রাজনীতি, ভয়ের সংস্কৃতি, চাঁদার দাপট আর প্রাণনাশের ভয়। তাকে হত্যা করা মানে আমাদের নৈতিকতা, আমাদের সিস্টেম, আমাদের সমাজবোধ সবকিছুকেই
একসঙ্গে খুন করা। এখনো সময় আছে। এখনই যদি অপরাধীদের বিচার না হয়, শাস্তি না হয়, তাহলে আগামী দিনগুলোতে এই দৃশ্য হবে আরো ভয়াবহ, আরো ঘন ঘন। আমরা কি প্রস্তুত সে সময়ের জন্য, নাকি এখনই থামিয়ে দেব এই বিভৎসতার পথ চলা? শেষ করবার আগে বলি, শব্দ চয়নে সতর্ক হন। মিষ্টি কথা চেরা ভেজে না, এ কথা যেমন ঠিক, কিন্তু মিষ্টি কথা দিয়ে মানুষের মন জয় করা সহজ। আর আপনার কটু কথা। ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে থেতলিয়ে হত্যাকাণ্ড, সেই ঘটনা মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। সত্যি সত্যি বাংলাদেশের বেশিরভাগ মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে। আবার যারা রাজনীতি করেন তাদের এটা নিয়ে রাজনীতির নোংরা খেলাও দেখতে পাচ্ছি। এই যে গত 11 মাসে এত মব হয়েছে, এত মবের বিরুদ্ধে কখনো আমরা কারো সোচ্চার আন্দোলন দেখিনি, রাজপথে মিছিল দেখিনি, মশাল মিছিল দেখিনি, বক্তৃতা বিবৃতি দেখিনি। কিন্তু হঠাৎ করে আজকে সারা দেশ যেন একদম মিছিলে উত্তাল হয়ে গেল। সেটা কি 18 কোটি 20 কোটি মানুষের স্বার্থে নাকি রাজনৈতিক স্বার্থে? সেই প্রশ্নটা সামনে আসতেই পারে। শেখ হাসিনা পতনের পরে 5 আগস্ট গত বছরের সেই শেখ হাসিনা পতনের পরে আমরা সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে দেখিনি বঙ্গবন্ধুকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়নি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর ছবিকে অপমান করা হয়েছে, ছবি ভাঙচুর করা হয়েছে, ছেঁড়া হয়েছে, অনেক কিছু হয়েছে। এমনকি ছবিতে প্রস্রাব করার ঘটনাও আমরা দেখেছি। সেগুলোর বিরুদ্ধে কারো কোনো অবস্থান দেখেনি। এমনকি সব থেকে বড় দল যারা কিনা মুক্তিযুদ্ধকে অন করে, সেই বিএনপিকেও তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেখিনি। অথচ আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও ভাইরাল মানুষের বিবেককে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে কিছু উশৃঙ্খল মানুষ, যাদের চেহারা দেখা যাচ্ছে না, পায়ের নিচে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নিয়ে তারা পা দিয়ে মারাচ্ছে। এই যে অপমানজনক ধারাবাহিকতা, এই অপমানজনক ধারাবাহিকতা কি থাকবে? মিটফোর্ডের ঘটনার সঙ্গে যুবদলের সম্পৃক্ততা রয়েছে, বিএনপি অ্যাকশন নিয়েছে। বিএনপি এখন অনেক বেশি সোচ্চার। একটা পজিটিভ দিক লক্ষ্য করা যেতে পারে, সেটাকে প্রশংসা করা যেতে পারে। সেটা হচ্ছে যে গত 11 মাসে যত মব হয়েছে, সেই মব যারা করেছে, প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখিনি, মিছিল দেখিনি, বক্তৃতা দেখিনি, বিবৃতি দেখিনি, কেউ করেনি। যখন এনসিপির বিরুদ্ধে মবের অভিযোগ উঠেছে, তারা কোনো মিছিল করেনি প্রতিবাদে, তারা সেই ঘটনাটাকে সমর্থন করেছে, উৎসাহ দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন মব হয়েছে, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কোনো ব্রিফিং দিতে দেখিনি, প্রেস ব্রিফিং করতে দেখিনি, প্রতিবাদ করতে দেখিনি। তারা সেই ঘটনাগুলোকে সমর্থন করেছে। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর ব্যাপারেও বিএনপিকে কখনো সোচ্চার হতে দেখিনি, প্রতিবাদ করতে দেখিনি, অন্তত প্রকাশ্যে সেটা দেখেনি। এমনি নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে যান, কথার মাঝে একটা দুইটা কথা বলেন, সেটা তো যখন সেই কথাটাকে কেন্দ্র করে কোনো সংবাদ মাধ্যম শিরোনাম করে, তখন সেটা সংবাদ মাধ্যমের ক্যারিশমা বলা যায়। কিন্তু গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে মিছিল হলো, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো। এটাকে পজিটিভ একটা দৃষ্টান্ত বলা যেতেই পারে, ভাবা যেতেই পারে যে বিএনপি উপলব্ধি করেছে যে দলীয়ভাবে মাঠ পর্যায়ে এই ব্যাপারটার প্রতিবাদ করতে হবে, এর এগেনস্টে দাঁড়াতে হবে। এটাকে পজিটিভ না ভাবার কোনো কারণ নেই। এই ঘটনাগুলো ঘটতো না, পাথর মেরে থেতলে দিয়ে মারার ঘটনাটা ঘটতো না বাংলাদেশে যদি গত 11 মাসে যত মব হয়েছে, সেই মবকে থামানোর চেষ্টা করা হতো সরকারি পর্যায়ে। শেখ হাসিনার সময়ে যত আকাম কুকাম হয়েছে, বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে যত অভিযোগ করা হয় তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে, সেই সব অভিযোগ যদি শেখ হাসিনার কাঁধে বর্তায়, সব অভিযোগের দায় যদি আমরা শেখ হাসিনাকে দিই, তাহলে গত 11 মাসে এই মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড পর্যন্ত যত ঘটনা ঘটেছে, যদিও এই সোহাগ হত্যাকাণ্ডের পরেও ঘটনা থেমে থাকেনি। আজকেও গণমাধ্যমে নতুন নতুন মবের, নতুন নতুন চাঁদাবাজির খবর আসছে, ছিনতাইয়ের খবর আসছে, কোনো কিছুই থামছে না। কিন্তু এই যে যত ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর দায় কি আমরা প্রফেসর ইউনূসের উপরে চাপাবো? সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারা, সরকারের তথ্য উপদেষ্টা, সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা, সরকারের প্রেস সেক্রেটারি, সরকারের সহকারী প্রেস সেক্রেটারি, সরকারের উপ প্রেস সেক্রেটারি, তারা বারবার
বারবার মবের বিরুদ্ধে মবের পক্ষে সাফাই গিয়েছেন। মব নেই, মব যারা বলছে তারাই সরকারের বিরুদ্ধে মব করছে, এমন কথা বলেছেন। তখন আজকে আবার উপদেষ্টা রেজওয়ানা তিনি বললেন সরকারের অবস্থান মবের বিরুদ্ধে কঠোর অবস্থান। তাহলে মবই তো নেই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মবই নেই, তাহলে মবের বিরুদ্ধে আপনি কঠোর অবস্থান নেবেন কি করে? সেজন্যই প্রশ্ন উঠছে, গত 11 মাসে যদি সরকার সত্যি সত্যি মবের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে এই আজকে মিডফোর্ডের এই ঘটনা পর্যন্ত আমাদের আসতে হতো না, এই পর্যন্ত আমরা আসতাম না। এই মিডফোর্ডের ঘটনাটা আমাদের কিভাবে বদলে দেবে কিংবা বদলে আদৌ দেবে কিনা, নাকি এটাকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির মিশন শুরু করব আমরা নতুন করে, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সারা দেশে অনেক আন্দোলন হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এনসিপি প্রতিবাদ করছে, মিছিল করছে, বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিবাদ করছে, মিছিল করছে, জামাতের পক্ষ থেকে হচ্ছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এই ভিডিও যখন করছি তখনও খবর আসছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে, খুবই সুন্দর কথা। কিন্তু মিডফোর্ডে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার আগে আপনাদের বিবেক কোথায় ছিল? আপনারা কেন চুপ ছিলেন? আপনারা কেন আপনাদের স্তব্ধতা না, নীরবতা কেন দেখেছি আমরা? নীরবতা দেখেছি এই কারণেই যে আগের ঘটনাগুলোর বিরুদ্ধে সোচ্চার হলে সেখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করা সম্ভব নয়। এখন তো আপনাদের রাজনৈতিক বক্তব্য শুনছি, বিএনপির কাঁধে বন্দুক রেখে এক ধরনের নিজেদের স্বার্থ সিদ্ধির ব্যাপারটা দেখছি। বিএনপিকে কিভাবে পচানো যায়, বিএনপিকে কিভাবে নগ্ন করা যায়, বিএনপিকে কিভাবে আওয়ামী লীগের সমতুল্য করা যায়। অনেকদিন আগে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেছিলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মন্তব্য করেছিলেন আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছে, আগামীকালকে যে তারা বিএনপি নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারেন্টি কোথায়? তখন এই ব্যাপারটা প্রচন্ড আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনাটা আবারও এই প্রেক্ষাপটে ঘুরে ফিরে এসেছে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন ধর্মীয় নেতারা বলছেন বিএনপি আর আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা, একই জিনিস, কোনো সুস্থ মানুষ বিএনপি করতে পারে না। বিভিন্ন দল থেকে, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে অনেকেই এই ধরনের কথা বলার চেষ্টা করছেন। তাতে করে কি মিডফোর্ডের প্রকৃত ঘটনার যে গুরুত্ব, সেই গুরুত্ব থেকে আমরা পিছিয়ে যাচ্ছি না? মনে হচ্ছে না যে এটা থেকে এক ধরনের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে? কিভাবে বিএনপিকে দমানো যায়, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার সামনে যে পাওয়ার কথা বিএনপি বলছে সেটা থেকে বিরত রাখা যায়, সেই রাষ্ট্র ক্ষমতা কিভাবে নিজেদের করে নেওয়া যায়, সেরকম স্বার্থসিদ্ধির খেলাই কি শুরু হয়েছে? এই যে স্বার্থসিদ্ধির খেলা, এই স্বার্থসিদ্ধির খেলাই নতুন করে প্রশ্ন তুলেছে। কারণ এই আজকে সোহাগ হত্যাকাণ্ড, মিডফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড যেভাবে সবাইকে রাস্তায় নামিয়ে আনলো, গত 11 মাসে যত মব হয়েছে সেই মবগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমে আসা না, যদি আপনাদের শক্ত অবস্থান থাকতো, আপনারা যদি শক্ত প্রতিবাদ করতেন, আপনারা যারা বিএনপি, যেমন গতকালকে ছাত্রদল বিএনপি থেকে মিছিল পর্যন্ত করা হয়েছে, বিএনপি উপলব্ধি করেছে যে একটা জঘন্য কাজ তারা করে ফেলেছে, তারা শুধরে নেওয়ার চেষ্টা করেছে। এরকম শুধরে নেওয়ার চেষ্টাও যদি আপনারা গত 11 মাসে প্রতিটা কর্মকাণ্ডে করতেন, যখন আপনাদের নিজেদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, বিএনপির বিরুদ্ধে প্রচুর অভিযোগ গত 11 মাসে মবের, কিন্তু সব থেকে বেশি মব করেছে তো এনসিপি, তারপরে এনসিপির জন্মের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তৌহিদি জনতা, এইসব ব্যানারে সেগুলোকে ওন না করে সেগুলোর যদি প্রতিবাদ করতাম আমরা, সেগুলোকে যদি ডিজোন করতাম এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করতাম যে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কারণ কোনো বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ডই সমর্থনযোগ্য নয়, তাতে আইনের শাসন নষ্ট হয়, তাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সেগুলো আমরা করিনি বলেই আজকে পাথর মেরে শরীর থেতলে দিয়ে মৃত্যু কার্যকর করার যে দৃশ্য, সেই দৃশ্য পর্যন্ত আমাদের আসতে হলো। এর আগেই যদি আমরা থামতাম, এর আগেই যদি আমরা ফুল স্টপ টানতে পারতাম, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তারেক রহমানের একটা মন্তব্য আমাদের চোখে পড়েছে। তারেক রহমান বলেছেন যে অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা সরকারের কাছে এই প্রশ্ন। আপনারা সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন, সেই কথা তিনি বলেছেন। কিন্তু তার কাছে বিনীত প্রশ্ন যে এই যে অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, সরকারের কাছে আজকে প্রশ্ন করছেন। এই প্রশ্নটা যদি 10 মাস আগে থেকে করতেন এবং সোচ্চার হতেন, তাহলে কিন্তু এই কর্মকাণ্ডগুলো হতো না, এত ন্যাক্কারজনক ঘটনা দেখতে হতো না। হ্যাঁ, একটা প্রশংসা পেতেই পারেন দলীয়ভাবে, সেটা হচ্ছে যে সারা দেশে এরকম
বহু ঘটনার ক্ষেত্রে আপনারা আপনাদের নেতাকর্মীদের বহিষ্কার করেছেন, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, সেটা সঠিক আছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সারা দেশে বিভিন্ন সময়, সেগুলো বাদ দিয়েও তো আরো বেশিরভাগ ঘটনায় অন্যদের বেলায় ঘটেছে, অন্যদের ইনফ্লুয়েন্সে হয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপিকে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখিনি, সরকারকে প্রেসার করতে দেখিনি যে এই মবের ঘটনা থামান, না থামালে সমাজের অস্থিরতা ঠেকানো যাবে না। যার ফলে কি হয়েছে, আজকে বিএনপির যুবদলের কর্মী মিটফোর্ডের ঘটনা ঘটিয়েছে, এটার সুযোগ নিয়ে এক শ্রেণীর ধান্দাবাজ কিংবা এক শ্রেণীর মানুষ যারা আপনাদেরকে দমিয়ে নিজেরা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার আসনে বসতে চায়, তারা কিন্তু শহীদ জিয়ার ছবিকে পর্যন্ত রেহাই দিচ্ছে না, তারা শহীদ জিয়ার ছবিকে মারিয়ে দিচ্ছে। যেমন ভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চুপ ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সময়, বঙ্গবন্ধুর ছবিকে অপমান করার সময় যেমন চুপ ছিল, তেমন করে এখনো যদি চুপ থাকে তাহলে এভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের যারা লিজেন্ড, বাংলাদেশের যাদেরকে সমীহ করা উচিত, যাদেরকে সম্মান করা উচিত, তারা এভাবেই পদদলিত হবে। বাংলাদেশ আস্তে আস্তে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। সেটাই কি আমরা চাই? বিএনপির আরেকটা সিদ্ধান্ত আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মিটফোর্ডের বিবিসি বলছে মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া, শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত বিএনপির। সেটাও আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে বলা হচ্ছে বিএনপি সারা দেশে শুদ্ধি অভিযান শুরু করছে। এটা একটা ভালো ব্যাপার। শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে যদি একটা ভালো কিছু পাওয়া যায় তাহলে তো আমাদের জন্য ভালোই। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বলছিলাম, যে এই মিটফোর্ডের ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে। এই দৃশ্য দেখা যায় না, এই ভিডিও দেখা যায় না। যে কোনো দুর্বল চিত্তের মানুষ এই ভিডিও দেখলে স্ট্রোক করতে পারে, সে তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে। এরকম এত নিষ্ঠুর একটা ভিডিও, সেই ঘটনার পরে সত্যি স্বার্থহীনভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের নিমিত্তে নয়, শুধুমাত্র দেশের স্বার্থ বিবেচনা করে যদি আমাদের বিবেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ আমাদের কাছে একটি নিউজ এসেছে, আমরা নিউজটি একটু দেখব যে আজকে কি সর্বশেষ নিউজ এসেছে। প্রিয় দর্শক, এনসিপির শাপলা প্রতীক নিয়ে আজকে সারাদিনই আলোচনা সমালোচনা হয়েছে প্রথম আলোতে। সেই সাথে বিএনপির যে জুলাই ঘোষণাপত্র, তা আসলে তাদের নানা ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা, তিনি এ বিষয়ে নানা ধরনের কথা বলেছেন এবং তিনি চায়নি যে জুলাই ঘোষণাপত্র হোক। আমরা একটু এনসিপি নিউজটাই দেখি। তারা মনে করে শুধু ক্ষমতায় পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। নাহিদ বলেছে, নাগরিক পার্টির নেতা। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বলেন, আমরা গণ অভ্যুত্থানের পর 7-8 মাস দেখেছি দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ বাটোয়ারার ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান বলে স্বীকারই করতে চায় না। তারা মনে করে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্যই এই আন্দোলন হয়েছিল। আজ বুধবার বিকেলে নড়াইলে শহরে পুরনো বাস টার্মিনাল এনসিপির সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি দেশ পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইয়ের রাজপথে নেমেছিল সেই দেশ গড়ার লক্ষ্যে। আরো নানা ধরনের কথা বলেছেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, যাই হোক, নিউজটি বড় হয়ে যাবে, আমি আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।